আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 18 নিয়ে, যেখানে আমরা WBSSC SLST 2025 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট MCQ কোশ্চেনগুলোকে সলভ করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে যদি গ্রিপ করো, আইডিয়া তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, which memory management algorithm aims to select the best fitting block of memory to accommodate a process? এটা কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমের মেমোরি ম্যানেজমেন্ট পোর্শন থেকে প্রশ্ন দিয়েছে। বলছে কোন মেমোরি ম্যানেজমেন্ট অ্যালগরিদম বেস্ট ফিট করে তার মেমোরিকে একটা এক্সাক্ট প্রসেসের সাথে, মানে একটা প্রসেসের সাইজের রেসপেক্টে তাকে একটা পার্টিকুলার ব্লক অফ মেমোরি তাকে অ্যাসাইন করে। কোন মেমোরি এরকম ম্যানেজমেন্ট টেকনিক আছে, তার নামটা তোমাদের বলতে বলেছে। তো মোটামুটি একটা আইডিয়া তোমরা এখান থেকে রেখে দাও যে কতগুলো অ্যালগরিদম আমাদের আছে এরকম যারা মেমোরি ম্যানেজমেন্ট স্কিমটাকে ডিল করে বলতে পারো। প্রথম হচ্ছে ফার্স্ট ফিট অ্যালগরিদম, নেক্সট ফিট অ্যালগরিদম, বেস্ট ফিট অ্যালগরিদম আর ওয়ার্স্ট ফিট। এগুলো কিন্তু আমাদের পার্টিশন অ্যালগরিদম, যারা কিন্তু ডাইনামিক পার্টিশন স্কিমে কিন্তু কাজ করে। যদি এইগুলোর ব্যাপারে আরো জানতে হয়, আমাদের ওয়েস্টের প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলে, ভিজিট করো, যেখানে আমরা কন্টিগুয়াস মেমোরি ম্যানেজমেন্ট টেকনিকের ব্যাপারে একটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার লেকচার আছে, যেখানে আমি ইনডেপথ এগুলোকে ক্লিয়ার করেছি, কাকে বলে বেস্ট ফিট, নেক্সট ফিট, ফার্স্ট ফিট এবং ওয়ার্স্ট ফিট অ্যালগরিদম। বাট এখানে যদি কথা বলি, প্রশ্নটাকে বুঝতে গেলে তাহলে একটু আইডিয়া দিই গল্পটা কি বলতে। যে ধরে নাও তোমাদের এরকম একটি মেমোরির মধ্যে, যে কন্টিগুয়াস স্কিমে কি বলতো, আমাদের কিছু মেমোরিকে ব্লকসে ডিভাইড করা রয়েছে, তার একটা ডাইনামিক ব্লকিং করা হয়েছে। ধরে নাও যদি প্রশ্নে বলি, এটা হচ্ছে ধরে নাও 2 কিলোবাইটের একটা ব্লক, এটা 5 কিলোবাইটের একটা ব্লক, এটা 3 কিলোবাইট, এরকম তোমার ব্লকসে ডিভাইড, এটা 10 কিলোবাইট। ধরে নাও 4টে ব্লক রয়েছে। একটা প্রসেস P1 যে হার্ড ডিস্কে রয়েছে, তার সাইজ ধরে নাও 4 কিলোবাইটের সাইজ আছে। এই প্রসেসটা যে কিনা এক্সিকিউট করার জন্য সে র্যামে ঢুকতে, যেটা এটা কি, এটা র্যাম কিন্তু। আর প্রসেস সবসময় কিন্তু আমাদের হার্ড ডিস্কের মধ্যে থাকে, সে আসতে চলেছে, মানে আসতে চাইছে বলতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে কোন ব্লকটাকে অ্যাসাইন করব, বেস্ট যে ব্লকটাকে পাবো, সেই যে ব্লকটাকে অ্যাসাইন করব, এই প্রসেসগুলো কোন ব্লকটা সব থেকে বেস্ট বলতে পারো, এই কথাটা যদি আমাদের করতে হয়, তাহলে কোন অ্যালগরিদম এটাকে সাপোর্ট করবে। তো বেস্ট কথাতেই বুঝতে পারছো আমাদের বেস্ট ফিট অ্যালগরিদম কাজ করবে এখানে। তাহলে আমাদের বেস্ট জায়গাতে এই প্রসেসটাকে অ্যালোকেট করবে। ও কিভাবে কাজ করে, তলায় লেখা রয়েছে বেস্ট ফিট অ্যালোকেশন কিভাবে কাজ করে। ও প্রথমে যতগুলো খালি জায়গা থাকবে আমাদের র্যামের, যে ব্লকগুলো খালি খালি ব্লক, সেগুলো দেখবে যে কোন জায়গাটার জন্য আমার এই প্রসেস P1টাকে এসে বসানো যেতে পারে, মানে কোনটা বেস্ট জায়গা। দেখো প্রথমত 2 কিলোবাইটে বসিয়ে লাভ নেই, কেন কি 4 কিলোবাইট অলরেডি রয়েছে। 5-এ বসাতে পারি আর 10-এ বসাতে পারি, এই দুটোই তো ব্লক আমার অ্যাভেলেবেল, যেখানে আমি এই 4 KB প্রসেসকে বসাতে পারবো। যদি আমি 10-এ বসাই, তাহলে অনেকটা জায়গা নষ্ট হবে। এখানে একটা বড় কথা বলে, আমাদের একটা ব্লকে যখন একটা প্রসেসকে যখন বসিয়ে দিই, তার মানে বাদ বাকি, ধরে নাও আমি এই প্রসেস P1কে আমি এই জায়গাটায় বসিয়ে দিলাম, এই যে বাদ বাকি যে জায়গাটা খালি রইল 6 কিলোবাইট, এটাকে বলা হয় ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, IF লিখলাম। এটা হলে ভালো না, তাহলে আমাদের জায়গা নষ্ট হচ্ছে, তার মানে কিন্তু এই জায়গাটা বসাতে পারবো না। তা আমাকে এমন একটি জায়গা খুঁজতে হবে, যদি এখানে বসাই তাহলে কিন্তু 1 কিলোবাইট জায়গা নষ্ট হচ্ছে, বলতে পারো পারফেক্ট ম্যাচ হয়ে যাচ্ছে, একটু 19-20 একটু জায়গা নষ্ট হচ্ছে বা ইন্টারনাল ফ্র্যাগমেন্ট হচ্ছে। তো ও কিন্তু এইভাবেই কাজ করে। প্রথমে দেখো লেখা রয়েছে সার্চ দ্য এন্টায়ার লিস্ট অফ দ্য ফ্রি ব্লক মেমোরি, যে ফ্রি ব্লকগুলো রয়েছে ওটাকে পুরো খুঁজে দেখবে কোন ব্লকে এটা বসানো যেতে পারে, কোন ব্লকে বসলে সব থেকে কম ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? কম, এই যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন যাতে কম হয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সিলেক্ট দ্য স্মলেস্ট ব্লক দ্যাট ইজ লার্জ এনাফ টু অ্যাকোমোডেট দ্য প্রসেস, মানে সব থেকে ছোট ব্লকটাকে খুঁজবে যেখানে আমাদের এই প্রসেসটাকে বসাতে পারবো। যেরকম বললাম, এই যে 10 কিলোবাইটে বসাতে পারতাম, বসালাম যে 6 কিলোবাইট, কিন্তু এটা নষ্ট হতো। এই যে নষ্ট হওয়ার গল্পটা যতটা কমানো যেতে পারে, তো এই হচ্ছে বেসিক গল্প। সিম্পল কথা বলতে পারো, যে মানুষটা যতটা খেতে পারে তাকে ততটা খাবার দাও, নাহলে খাবার নষ্ট হবে। এই কনসেপ্টে কিন্তু আমাদের বেস্ট ফিট কাজ করে। দেখবে কোথায় বসাতে পারে, সব থেকে কম জায়গা কোথায় আছে, আর যেখানে আমি কমপ্লিটলি প্রসেসকে কিন্তু এখানে বসাতে পারো। এখানে কিন্তু প্রসেসকে ডিভাইডের কোনো গল্প নেই, এটাকে বলা হয় কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন
অ্যালোকেশন স্কিমের পার্ট। ডিটেলস জানতে হলে তোমরা ভিজিট করে আমার চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করে এই ভিডিওগুলো তোমরা দেখে ইনডেপথ কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে পারো। কারা দেখবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু এই এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা দেখতেই পাবে। আদার অপশনগুলো কেন ঠিক না এটাও তলায় একটু লেখা রয়েছে, যেখানে কি হয় ফার্স্ট ফিট হলে কি হয় প্রথম ব্লকটাই দিয়ে দেবো, প্রথম অ্যাভেলেবেল যে ব্লকটা যে পুরো বসাতে হবে তাকে দিয়ে দেবো। তো এই হিসাবে তো ঠিকই আছে, প্রথমটা হচ্ছে এটাই হচ্ছে ওয়ার্স্ট ফিট, মানে সব থেকে বড় ব্লকটা, মানে সব থেকে বেশি এই যে 10 কেবিতে আমি অ্যালোকেট করবো, তাহলে এখানে ম্যাক্সিমাম ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হওয়ার জায়গা রয়েছে। আর এলআরইউ যে অপশনটা এটা কিন্তু আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম থেকে আসে, এটা এখানকার কোনো সম্পর্কই নেই। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্নে চলে আসলাম, কি বলেছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ পেজ টেবিল ইন ভার্চুয়াল মেমোরি সিস্টেম। ভার্চুয়াল মেমোরি সিস্টেম বা বেসিক যে পেজিং কনসেপ্টে পেজ টেবিলটার কি কাজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এর যদি ইনডেপথ তোমাদের জানতে হয় তাহলে তোমরা অপারেটিং সিস্টেম প্লেলিস্টও ভিজিট করতে পারো, আমাদের আর্কিটেকচার প্লেলিস্টও ভিজিট করতে পারো, যেখানে আমি ইনডেপথ কথাগুলো বলেছি। পেজিং কি জিনিস, পেজ টেবিল কি জিনিস, ভার্চুয়াল মেমোরি কি জিনিস, এগুলো সব কিন্তু ওখানে আমি ইনডেপথে ক্লিয়ার করেছি। তোমরা চাইলে ওখান থেকে ক্লিয়ার করতে পারো গিয়ে। এখানে মেন প্রশ্ন হবে আমাদের পেজ টেবিলের সাহায্যে সিপিইউ যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে সেখান থেকে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করতে হয়। এর থেকে বেশি কথা আমি এখানে বললাম না, তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেসের গল্প জানতে হলে একটু কিছু হালকা তোমাদের বলে দিই। দেখো আমাদের এই যে পুরো যে মেমোরি ম্যানেজমেন্ট কিন্তু অপারেটিং সিস্টেম করে, পেজেসে ডিভাইড করে, প্রসেসকে র্যামকে ফ্রেমসে ডিভাইড করে, এক একটা পেজ কিন্তু এক একটা ফ্রেমে গিয়ে লোড হয়। এই যে পুরো গল্পগুলো কিন্তু কে করে, আমাদের মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক যেটা এমএমইউ আছে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট অপারেটিং সিস্টেমের, এই কাজগুলো করে দেয়। এগুলো কিন্তু সিপিইউ একদম জানে না। বড় প্রশ্নের মধ্যে একটা কথা বলে দিই, তো সেই সূত্রে দাঁড়িয়ে যখনই সিপিইউ যখনই কোনো প্রসেসের যখন অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেস যখন জেনারেট করে, সেটা কিন্তু কোনো একটি র্যামের কোনো ফ্রেমের মধ্যে পড়ে আছে, তার ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু খুঁজে বার করতে হয়। তো পেজ টেবিল ছাড়া কিন্তু কোনোভাবে এটা সম্ভব না। কি বললাম বুঝে গেছো? তাই জন্য এটার মেন প্রশ্ন কি হবে দেখো, ট্রান্সলেট ভার্চুয়াল অ্যাড্রেস। ভার্চুয়াল মানে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস থেকে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করার প্রশ্ন হচ্ছে। যেরকম ভাবে অপশন দেবে সেভাবে তোমাদের বলে বুঝতে হবে। তো সি হবে ট্রান্সলেট দ্য ভার্চুয়াল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেস, বা অনেক সময় দিতে পারে লজিক্যাল অ্যাড্রেস থেকে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করার যে স্কিমটা বলতে পারো, এটা কিন্তু পেজ টেবিলের সাহায্য হয়। আমাদের পেজিং বলে একটা পার্টিকুলার ভিডিওই রয়েছে আমাদের কম্পিউটার আর্কিটেকচার প্লেলিস্টে। তোমরা যদি ওই ভিডিওটা দেখো, 8 ঘন্টার মোটামুটি ভিডিও আছে, ইন ডেপথ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো প্রশ্ন তোমাদের যদি এই বছর আসে তোমরা কিন্তু সলভ করতে পারবে, আমি এটা গ্যারেন্টি দিয়ে এখানে বলতে পারি। কি বললাম বুঝে গেছো? নেক্সট প্রশ্নে মুভ অন করি। নেক্সট প্রশ্ন কি বলছে, দ্য এলআরইউ রিসেন্টলি ইউজ অ্যালগরিদম রিপ্লেস দ্য পেজ। কোন পেজকে রিপ্লেস করবে বলতে পারো এলআরইউ অ্যালগরিদম যদি ব্যবহার করি। প্রথমে বলি এলআরইউ অ্যালগরিদমটা কি জিনিস। এটা কিন্তু একটা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। এটার ব্যাপারেও ইনডেপথ তোমরা কম্পিউটার আর্কিটেকচার প্লেলিস্টে যদি যাও, আমার এখানে ভিডিও পার্টিকুলারলি বানানো আছে পেজ রিপ্লেসমেন্টের উপর। ফিফো পেজ রিপ্লেসমেন্ট, অপটিমাল, এলআরইউ এবং এমআরইউ, 4টে অ্যালগরিদম হয় বলে দিই। ফিফো, অপটিমাল, এলআরইউ আর এমআরইউ, 4টেই আমি ইনডেপথ ডিসকাস করেছি। 20 থেকে 25 মিনিটের ভিডিও আছে, দেখলে তোমাদের কনসেপ্ট একদম ঝরঝর ক্লিয়ার হয়ে যাবে। কাদের জন্য এটা, কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য, সায়েন্সের জন্য কিন্তু একদমই না। তো এখানকার প্রশ্নের অ্যান্সার কি হবে, এলআরইউ কিভাবে কাজ করে, যেই পেজটা সিপিইউ ডিমান্ড করেছে অনেকক্ষণ আগে, মানে পাস্টে অনেক আগে ডিমান্ড করেছে, অনেক পাস্টে ডিমান্ড করেছে, এখন তার ডিমান্ড নেই, এরকম পেজকে আমি রিপ্লেস করব। এটার কথাটার মানে হচ্ছে এইটা। একটা অঙ্ক দিয়ে আমি বুঝিয়েছি, আমার যে ভিডিওটা রয়েছে এলআরইউ, তোমরা গিয়ে ইনডেপথ কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। এখানকার অপশন হয়ে যাবে বি, দ্যাট হ্যাজ বিন ইউজ লিস্ট রিসেন্টলি, মানে অনেকক্ষণ আগে যেটা ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা রিপ্লেস করে দিয়ে নতুন পেজকে নিয়ে আসবো। পেজকে নিয়ে আসি কেন, আমাদের যদি পেজ ফল্ট হয়, পেজ ফল্ট কি জিনিস সেটাও কিন্তু আমি ডিসকাস করেছি, আমাদের কম্পিউটার আর্কিটেকচার প্লেলিস্টে রয়েছে। আমি এই কথাগুলো কেন বলছি, যখনই তোমরা কোনো কনসেপ্ট পাচ্ছ, যদি ইনডেপথ যদি ভালো করে লজিক ক্লিয়ার না থাকে, এই বছর পরীক্ষায় কিরকম ধরনের প্রশ্ন আসবে তোমরা কিন্তু বুঝতে পারবে না। সেই সূত্রে কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করে করে চলো। আমার প্লেলিস্টে ম্যাক্সিমাম জিনিস আমি ইনডেপথ কভার করেছি, একবার গিয়ে দেখো, জিনিসটা ভালো লাগবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে, এবং আগামী দিন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে তোমরা কিন্তু সলভ করতে অবভিয়াসলি পারবে। পরের প্রশ্নে চলে গেলাম, কি বলছে, which memory management algorithm aims to allocate memory block of same size resulting in fragmentation over time। প্রশ্নতে বলছে কোন মেমোরি ম্যানেজমেন্ট
given algorithm same সাইজের মেমোরি ব্লকসকে অ্যালোকেট করে ফর দ্য প্রসেস। এটা একটা মুখস্থর একটা কনসেপ্ট তোমার মাথায় রাখতে পারো। একে বলা হয় বাডি অ্যালোকেশন বলা হয়, মানে যেটুকু দরকার তার সঙ্গে সেটুকু দিচ্ছি। বাডি কথাটার মানে কি? ভালো বন্ধু বলতে পারো। মানে প্রসেস ধরে নাও 2 কেবির প্রসেস রয়েছে আমার কাছে, ধরে নাও P1 প্রসেস, তো আমি মেমোরিতে এটাই দেখবো যে 2 কেবির প্রসেস কোথায়, 2 কেবি জায়গা কোথায় খালি আছে, যেখানে খালি থাকবে সেখানে এটা অ্যালোকেট করে দেবো। তাকে বলা হয় বাডি অ্যালোকেশন। তার ব্যাপারে একটু ইনডেপথ আমি তলায় এখানে লিখেছি, তোমরা দেখতে পারো। বাডি অ্যালোকেশন এইভাবে কাজ করে। কিভাবে কাজ করে? মেমোরিকে 2 টু দি পাওয়ার n সাইজ ব্লকসে ডিভাইড করা হয়। আমাদের দেখা হয় সেই যেই অ্যাভেলেবেল ব্লকসটা থাকবে স্প্লিট করার পর লার্জার যে সব ব্লকগুলোকে আমরা দুটো ছোট ছোট ব্লকসে ডিভাইড করি, যাকে আমরা বাডিজ বলতে পারি ইকুয়াল সাইজে। যদি সেটা ম্যাচ না করে তাহলে আমরা নেক্সট লার্জেস্ট ব্লকের দিকে মুভ করে যাই। তাতে কি হয়, পরবর্তীকালে কিন্তু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হওয়ার কিন্তু চান্স অনেক বেশি থাকে। এই বলেছে রেজাল্টিং ইন ফ্র্যাগমেন্টেশন ওভার টাইম। কোথায় কোন মেমোরি অ্যালোকেশন দিয়ে আমাদের পরবর্তীকালে ফ্র্যাগমেন্টেশন হওয়ার কিন্তু চান্স কিন্তু হবে, কিন্তু সেম সাইজ। এই দুটো কথা কিন্তু ইম্পর্টেন্ট। ফ্র্যাগমেন্টেশন কিন্তু আমাদের ওয়ার্স্ট ফিটেও হয়, যেখানে তো অপশনে নেই জানো, বাট সেম সাইজের ব্লক কিন্তু অ্যালোকেট করে না। যদি ওয়ার্স্ট ফিটের কথা একটু বলো তোমরা, এটাই আমি বলতাম। যে এক্সাম্পল দেখো, আর প্রসেস যেটা 20 কেবির প্রসেস ধরে নাও তোমার রয়েছে, আর 32 কেবির ব্লক রয়েছে, যেটা এখানে পাওয়ার অফ 2 তেই রয়েছে, মানে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32। সবসময় 2 এর পাওয়ার একটা মেমোরি ব্লকে ডিভাইড হয়, যেখানে হয়তো আমি যদি এটাকে অ্যালোকেট করে দিই তো সেই সূত্রে কি হবে, আমাদের 12 কেবি কিন্তু ওয়েস্ট হবে, যেটাকে বলা হয় ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে। এই হচ্ছে বেসিক অপশন, কথা বলতে পারো। আদার্স অপশন গুলো কেন ভুল এখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্নে চলে গেলাম, হোয়াট ইজ দ্য পারপোজ অফ টিএলবি ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার ইন ভার্চুয়াল মেমোরি সিস্টেম? টিএলবির দরকারটা কি? যে ভার্চুয়াল মেমোরি সিস্টেম আমরা ডিজাইন করি, সেখানে টিএলবির কি গল্প? আমি টিএলবির ব্যাপারেও কিন্তু ইনডেপ ডিসকাস করেছি, যার ভিডিও তোমরা কম্পিউটার আর্কিটেকচার প্লেলিস্টে পেয়ে যাবে। ওখান থেকে দেখলে তোমাদের কনসেপ্ট আরো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে জাস্ট ওভারভিউ বলে দেবো, উত্তরটা কি হবে এবং কি ব্যাপারটা জাস্ট একটু আইডিয়া দেবো। বাট তোমরা যদি দেখো কনসেপ্টটা একদম গ্রিপ অ্যান্ড গ্রিপ তোমাদের ক্লিয়ার হবে। তো চলে আসি টিএলবি গল্পটা কি বলছে একটু ডিসকাস করি। দেখো, আমরা এইটুকু জানি যে পেজিং কনসেপ্টটা আমাদের হচ্ছে। পেজিং করতে গেলে আমাদের পেজ টেবিল বলে একটা গল্প থাকে, যেখানে আমাদের কি লেখা থাকে একটু বলে দিই। আমাদের থাকে হচ্ছে পেজ নাম্বার আর ফ্রেম নাম্বার। যদি মেনলি কথা বলি, পেজ নাম্বার থাকে একটা প্রসেসের, সেই পেজ নাম্বারটা কোন ফ্রেম নাম্বারে পড়ে রয়েছে র্যামে। আর প্রত্যেকটি প্রসেসের কিন্তু নিজস্ব পেজ টেবিল থাকে, এটাও আমি ক্লিয়ার করে দিলাম এখান থেকে। তো ধরুন আমি P1 প্রসেসের পেজ টেবিলের কথা বলছি, যে কোন পেজ নাম্বারটা কোন ফ্রেম নাম্বারে বসছে, এটা পেজ টেবিলের মধ্যে এন্ট্রি রয়েছে। কথা ক্লিয়ার হলো? এবার এই পেজ টেবিলটা কোথায় থাকে? আমার র্যামের মধ্যে থাকে, কোন একটি ফ্রেমে পড়ে রয়েছে বলতে পারো। আর আমাদের যে প্রসেসের যে পেজগুলো সেটা আমাদের র্যামের মধ্যে থাকে। তো যেহেতু আমাদের পেজ টেবিল অ্যাক্সেস করতেও র্যামকে অ্যাক্সেস করতে হচ্ছে, প্লাস সে আলটিমেটলি সেই পেজটাকে অ্যাক্সেস করতে গেলেও আমাদের র্যামকে অ্যাক্সেস করতে হয়, এটাতে সময় একটু বেশি লাগে। সেই সূত্রে কি হয়, এই যে পেজ নাম্বার ফ্রেম নাম্বার এন্ট্রিগুলো যদি আমরা ক্যাশ মেমোরির মধ্যে রেখে দিই, সেম যদি আমরা ক্যাশ মেমোরির মধ্যে একটা টিএলবি বলে একটা এরকম টেবিল বানাই, যেখানে আমরা এই পেজ নাম্বারের রেসপেক্টে আমরা ফ্রেম নাম্বারটা লিখে দিলে আমরা কিন্তু চট করে কি হবে, আমাদের পেজ টেবিলকে অ্যাক্সেস করতে হবে না। যদি পাওয়া যায় তাহলে এখান থেকেই পেয়ে যাবে, এখান থেকে পেয়ে ডাইরেক্টলি সেই র্যামে গিয়ে সেখান থেকে পেজটাকে তুলে নেবে। এটাকেই বলা হয় টিএলবির কাজ। টিএলবি ইউজ করলে আমাদের সময়টা অনেকটা কমে যায়। এটা ফুল ফর্ম হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। এই বাফারটা আমাদের ক্যাশ মেমোরির মধ্যে থাকে। যেসব পেজগুলো সিপিইউ খুব ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করছে, সেই পেজগুলোর যে এন্ট্রিটা, পেজের যে ট্রান্সলেশনটা আমরা কোথায় রাখি, আমরা টিএলবির মধ্যে রেখে দিই। তাহলে কি হবে, যদি পেয়ে যাওয়া যায় তাহলে আমাকে আবার গিয়ে আমাদের পেজ টেবিলে গিয়ে খুঁজতে হবে না, তাতে খুঁজতে একটা বেশি সময় লেগে যাবে। এই কারণেই কিন্তু টিএলবি ব্যবহার করা হয়। আমি ওভারভিউ আইডিয়া দিয়ে দিলাম টিএলবি কি জিনিস, খায় না মাথায় মাকে। বাট ইনডেপথ জানতে হলে তোমরা কিন্তু ভিজিট করো কম্পিউটার আর্কিটেকচার প্লেলিস্টে, আমার এই নামে টিএলবি নামে একটা ভিডিও পেয়ে যাবে। তোমরা ইনডেপথ দেখো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অনেক রকম অঙ্কও হয় টিএলবি দিয়ে, সেখানেও আমি করিয়েছি, ওখানে পার্ট বাই পার্ট ভিডিওতে রয়েছে। প্লেলিস্ট ভিজিট করো, কনসেপ্ট ক্লিয়ার হবে। কাদের জন্য? কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু এইরকম ধরনের প্রশ্ন তোমরা এই পরীক্ষায় দেখতেই পারবে। তো এখান থেকে প্রশ্ন কি, উত্তর কি হবে? সি হবে, ক্যাশ ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস পেজ ট্রান্সলেশন। মানে ক্যাশের মধ্যে আমরা রাখছি, যেখানে ফ্রিকুয়েন্ট যেসব পেজগুলোকে চাইছে তার ট্রান্সলেশন, মানে তার অ্যাড্রেসটা ওখানে স্টোর করি। বাদ বাকি কিছুই হবে না এখানে। অপশন তোমরা পড়ে দেখতে পারো, এখানে কোনো কিছু ব্যাপার নেই। যেখানে লিখেইছে যে টিএলবি আমরা ক্যাশে স্টোর করি কি, আমাদের যে ভার্চুয়াল থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে, যাতে মেমোরিতে স্পিড আপটা বেশি হয়। এই যে ট্রান্সলেশন কথাটার মানে কি, ওয়ান কাইন্ড অফ লজিক্যাল থেকে ফিজিক্যাল। পেজ নাম্বার মানে লজিক্যাল অ্যাড্রেস, ফ্রেম নাম্বার মানে ফিজিক্যাল অ্যাড্রেস। যে ট্রান্সলেশনটা করছি আমরা, এমএমইউ করে কিভাবে করে সেটা পেজিং ভিডিওতে আমি ইনডেপথ গল্প করেছি, তোমরা কি ওখান থেকে দেখতে পারো। সেটাও তোমরা কোথায় পাবে? কম্পিউটার আর্কিটেকচার প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, গিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই ছিল বেসিক আইডিয়া বলতে পারো আমাদের টিএলবির ব্যাপারে। পরের প্রশ্নে চলে এসেছি, ইন গ্রাফ আ ভার্টেক্স ডিগ্রি রেফার টু। ডিগ্রি কাকে বলে? ধরো না একটা গ্রাফ রয়েছে, জাস্ট গ্রাফের আমি একটা ভার্টেক্স আমি এখানে ড্র করলাম, এটা ভার্টেক্স বলা। তার মধ্যে যেসব ইনকামিং এজ দেখতে পাচ্ছ, বা সেখান থেকে যে আউটগোয়িং এজ গুলোকে, যতগুলো এজ এই ভার্টেক্সে এসছে,
বা বেরিয়েছে সেগুলোকে ডিগ্রি বলা হয়। তাহলে এখানে ডিগ্রি কত? 3। তাহলে ডিগ্রি গল্পটা কি দেখতে পাচ্ছ যে নাম্বার অফ এজ অ্যাডজেসেন্ট টু ভার্টেক্স, মানে যেসব এজ গুলো ভার্টেক্সের সাথে সম্পর্ক বা জড়িত রয়েছে, মানে ঢুকছে বা বেরাচ্ছে, এটাকেই বলা হয় ডিগ্রি বলা হয়। অ্যান্সার হয়ে যাবে বি, নাম্বার অফ এজ অ্যাডজেসেন্ট টু দ্য ভার্টেক্স। এখান থেকে আরো দুটো প্রশ্ন আসতে পারে, ইন ডিগ্রি মানে কি? এখানে ডিগ্রি বলেছে, এবার ইন ডিগ্রি গল্প কি দেখো, যেসব এজ গুলো ভার্টেক্সের মধ্যে এসে ঢুকছে, যে আমি বের হাইলাইট করছি স্ক্রিনে, এই দুটো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় ইন ডিগ্রি। তাহলে প্রশ্ন যদি বলে কতগুলো আছে, তখন তোমরা বলবে দুটো ইন ডিগ্রি। আর যেই এজটা ভার্টেক্স থেকে বেরাচ্ছে সেটাকে বলা হয় আউট ডিগ্রি বলা হয়, মানে সেই এজে কতগুলো এরকম এজ যেগুলো ভার্টেক্স থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা এজ বেরাচ্ছে বলে আউট, এই যে গ্রাফটা এঁকেছি আমি, তার আউট ডিগ্রি 1 হয়ে যাবে। তো এখানে প্রশ্ন এরকম ধরনের দিতে পারে, কতগুলো ইন ডিগ্রি আছে ছবি দিয়ে দিলে তোমাদের কাউন্ট করে বলতে হবে কতগুলো আউট ডিগ্রি, এইভাবে তোমাদের আসতেই পারে। 7 নম্বর প্রশ্নে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য ডিরেক্টেড গ্রাফ। তাহলে ডিরেক্টেড গ্রাফ এক্ষুনি দেখলাম, যেসব গ্রাফে এই ডিরেকশনটা আছে, এই যে আমাদের এজ গুলো দেখছো, এই এজে যদি এরকম অ্যারো দেওয়া থাকে সেটাকে বলে ডিরেকশন বলা হয়। তাহলে কোন এই যে অপশনগুলো রয়েছে, কোন অপশনটা বেস্ট এটা স্যুট করছে বলতে পারো, তাহলে অ্যান্সার হবে এ, আর গ্রাফ উইথ এজ দ্যাট হ্যাভ আ স্পেসিফিক ডিরেকশন। গ্রাফের মধ্যে যে এজ গুলো এটা যদি স্পেসিফিক ডিরেকশন থাকে তাকে কি বলা হবে? ডিরেক্টেড গ্রাফ তোমরা বলে কিন্তু বুঝতে পারো। এটাকে ডাইগ্রাফ বলেও কিন্তু অনেক সময় আমরা বলি। কি বললাম, ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রশ্ন কি বলছে, আ গ্রাফ ইন হুইচ there is a path between every pair of vertex is known as। প্রশ্নটা ভালো করে বোঝো। ধরুন একটা গ্রাফ আমি এখানে ডিজাইন করছি, যেখানে প্রত্যেকটি পেয়ার অফ ভার্টেক্সে যাওয়ার একটা করে এজ কিন্তু রয়েছে। দেখো আমাদের ধরুন এ বি সি, আমি একটা গ্রাফ ডিজাইন করলাম, এ থেকে বি তে যাওয়ার রাস্তা আছে, বি থেকে সি তে যাওয়ার, এবং তোমার সি থেকে এ, মানে সবার থেকে সবারকে যাওয়ার কিন্তু একটা রাস্তা কিন্তু এখানে করে দিয়েছে। তো এরকম যদি সবার থেকে সবগুলো নোড বা ভার্টেক্স থেকে সবগুলো নোড বা ভার্টেক্সে যাওয়ার যদি একটা করে এজ থাকে, তখন সেই গ্রাফটাকে কি বলা হয়? বলা হয় কমপ্লিট গ্রাফ বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় তোমাদের এটাকে মুখস্থ রাখতে হবে। পরের প্রশ্ন চলে গেলাম, কি বলছে, আ গ্রাফ দ্যাট কন্টেন আ সাইকেল এন্ড হ্যাজ নো রিপিটেড এজ অর ভার্টেক্স ইজ কল্ড। মানে এটা ধরে নাও গ্রাফ আমি একটা একে বোঝাচ্ছি, ধরো এ বি, এ ধরে নাও সি, এ ধরো ডি, এটা আমি এ এঁকেছি ভার্টেক্স, আর আমি এখানে ধরে নাও একটা এজ গুলো আমি এখানে ডিজাইন করেছি। ভালো কথা, মানে এটা ডিরেক্টেড এজ আমি ডিজাইন করেছি। দেখতে পাচ্ছ যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, মানে সাইকেল কথাটার মানে যেখান থেকে শুরু করলাম সেখানে গিয়ে শেষ করলে যদি এরকম ঘটনা হয় তখন তাকে সাইকেল বলা। বলছি একটা গ্রাফের মধ্যে এরকম সাইকেল আছে, ধরুন সাইকেল তো থাকবেই, কোনো যেখান থেকে শুরু সেখানে গিয়ে তুমি শেষ করবে, শুরু থেকে শুরু করলে যেখান থেকে শুরু সেখানে গিয়ে শেষটাকে সাইকেল বলা হবে। বাট তার মধ্যে কোনো রিপিটেড এজ বা ভার্টেক্স কিন্তু থাকবে না। প্রশ্নে বলেছে নো রিপিটেড এজ, মানে ধরো না আমি যে সাইকেলটা ডিনোট করলাম, দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আবার গিয়ে ঘুরে এ, এর মধ্যে কোনো দেখো এখানে এজ নাম্বার 1, এজ নাম্বার 2, এজ নাম্বার 3, এজ নাম্বার 4, এর মধ্যে কোনো রিপিট কোনো এজ আছে? মানে রিপিট করেছি এরকম কোনো এজ আছে না? নেই কিন্তু। তো এরকম ধরনের যদি গ্রাফের মধ্যে সাইকেল থাকে যেখানে এজ একবার রিপিট হচ্ছে না, এরকম ধরনের গ্রাফকে কি বলা হয়? প্রশ্ন এটাই বলা রয়েছে। এরকম ধরনের গ্রাফকে বলা হয় হ্যামিল্টনিয়াল গ্রাফ বলা হয়। যেখানে হ্যামিল্টনিয়াল একটু ডিসকাস করা আছে, যেসব গ্রাফে হ্যামিল্টনিয়াল সাইকেল থাকে তাকে বলা হয় হ্যামিল্টনিয়াল গ্রাফ বলা। ঠিক আছে, হ্যামিল্টনিয়াল সার্কিট কি? যেখানে তোমাকে এভরি ভার্টেক্স একবার করে আমরা ভিজিট করব, একবার এক্স্যাক্টলি ওয়ান, এক থেকে বেশি না, সেটা এজ দিয়েও বলতে পারো, গল্পটা কোনো অসুবিধা নেই। প্রশ্নটা এখানে পার্শিয়ালি ঠিক প্রশ্ন বলেছে, এখানে বলেছে নো রিপিটেড এজ। অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়াল সার্কিট কি, মানে সাইকেল কি বলে, যে একটা গ্রাফ যখন আমি একটা সাইকেল কনসিডার করি, যেই সাইকেলের মধ্যে আমরা এক্স্যাক্টলি যে ভার্টেক্স গুলো একবার ভিজিট করছি, মানে শুরুটা বাদ দিয়ে, শুরু যেখানে করেছি সেখানেই তো এসে শেষ করবো, এটা তো গল্প। দেখো এ দিয়ে শুরু করেছি, এতে শেষ করেছি, এটা বাদলাম, বাট মিডিলে যারা রয়েছে তারা কিন্তু এক্স্যাক্টলি একবার, তার মানে এজও এখানে একবার করেই হবে। প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে, কিন্তু পার্শিয়ালি কারেক্ট বলতে পারো, বলতে পারো প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এরকম প্রশ্নের উত্তর তোমরা করতে পারবেন। তো সেই সূত্রে এই জায়গায় অ্যান্সার কি হয়ে যাবে? হ্যামিল্টনিয়াল গ্রাফ। যেখানে হ্যামিল্টনিয়াল সাইকেল থাকলে সেখানেই একে বলা হয় হ্যামিল্টনিয়াল গ্রাফ বলতে পারো। বাকি অপশনগুলো কেন ঠিক না এখান থেকে ডিসকাস করতে পারো। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি হয়ে যায়, বাইপার্টাইট গ্রাফ জিনিসটা কি যদি একটু আইডিয়া দিই, যেখানে কোনো সাইকেল থাকে না, থাকতেও পারে থাকতেও না থাকতে পারে, যেটা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অয়লার্স গ্রাফ কি? যেখানে ভিজিট এভরি এজ এক্স্যাক্টলি ওয়ান, এখানে প্রত্যেকটি এজ কিন্তু এক্স্যাক্টলি একবার করে ভিজিট করে, যদি এরকম গল্প বলি সেটাকে বলা হয় অয়লার্স গ্রাফ, তোমরা বলে জানতে পারো। তো সেই সূত্রে এখানে আমি আইডিয়াগুলো তোমায় দিয়ে দিলাম। তো এখানে গল্পটা হচ্ছে হ্যামিল্টনিয়াল গল্প, তোমরা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট প্রশ্নে আমরা মুভ অন করছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ
are type of graph traversal algorithm? গ্রাফ ট্রাভার্সাল কথাটার মানে কি, একটা গ্রাফ তোমাকে দেওয়া আছে, তুমি প্রত্যেকটি ভার্টেক্স কে ভিজিট করাটাকে বলে ট্রাভার্সাল, ওয়ানকে ট্রাভার্স করছো। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে কোনটা গ্রাফ ট্রাভার্সাল অ্যালগরিদম না, কোনগুলো আছে সেটা বলে দিই। ডেপথ ফার্স্ট সার্চ ইজ দ্য গ্রাফ ট্রাভার্সাল অ্যালগরিদম, সরি ডেপথ ফার্স্ট সার্চ, তারপর একটা ব্রেথ ফার্স্ট, তারপর টোপোলজিক্যাল সর্টিং ইজ ওয়ান কাইন্ড অফ আ গ্রাফ ট্রাভার্সাল হয়, এই সর্টিং এর শর্টের মারফতে গ্রাফ ট্রাভার্সাল হচ্ছে। আর ডি হচ্ছে এমন একটি পয়েন্ট বলতে পারো, বা এটাই হচ্ছে অ্যান্সার, যেখানে মিনিমাম স্প্যানিং ট্রি একটা আলাদা কনসেপ্ট, যেখানে আমরা গ্রাফ থেকে ট্রি বানাই যার মিনিমাম ওয়েটেজ রয়েছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এটা কিন্তু একটা গ্রাফ ট্রাভার্সাল অ্যালগরিদম না, অ্যান্সার কিন্তু এটাই হয়ে যাবে। যদি তোমাদের এই কনসেপ্টগুলোকে জানতে হয়, কাকে বলে ডেপথ ফার্স্ট সার্চ, ব্রেথ ফার্স্ট সার্চ, এগুলো যদি জানতে হয়, আমার কিন্তু ডিএ ডিজাইন এন্ড অ্যানালাইসিস অফ অ্যালগরিদম যে প্লেলিস্টটা রয়েছে, এখানে কিন্তু সবগুলো আমি কভার করেছি। ডেপথ ফার্স্ট সার্চ কিভাবে হচ্ছে, ব্রেথ ফার্স্ট সার্চ, মিনিমাম স্প্যানিং ট্রি, টোপোলজিক্যাল সর্টিং, ক্রুস্কাল অ্যালগরিদম, প্রিমস অ্যালগরিদম, এগুলো সবই কিন্তু কভার করেছি। তোমরা কিন্তু ওখান থেকে গিয়ে তার আইডিয়া গুলো গ্রিপ করতে পারো। 11 নম্বর প্রশ্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে দিয়েছিল 2016 সালে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর আ ট্রি? কোনটা, এই যে তোমাকে অপশনগুলো দিয়েছে, কোনটা ঠিক বলতে হবে তোমাকে ট্রি এর ব্যাপারে। দেখো একটা কথা বলে দিই, একটা ট্রি কিছুই না কিন্তু এটা গ্রাফ থেকেই কিন্তু আসে। দেখো আমাদের গ্রাফের মধ্যে সাইকেল থাকে। ধরো এই গ্রাফটা আমি ডিজাইন করেছি, দেখো তুমি যে কোনো একটা নোড থেকে হাঁটা শুরু করো, তুমি ঘুরে তুমি সেখানে আসতে পারো। বাট আমি যদি এটা একটা ট্রি বানাই, একটা তুমি এখান থেকে এজ কেটে দাও, তাহলে এটা ট্রি হয়ে গেল। মানে ট্রি এর মধ্যে কোনো সাইকেল থাকে না, বাট গ্রাফের মধ্যে সাইকেল থাকে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স ট্রি আর একটা গ্রাফের। আমি যদি বলে দিই অপশন এখানে বি হবে, ইট ইজ আ কানেক্টেড গ্রাফ উইথ নো সাইকেল। এটা একটা কানেক্টেড গ্রাফ কিন্তু, বাট তার মধ্যে কোনো সাইকেল থাকে না, এটাকে কিন্তু ট্রি বলা হয়। প্রশ্নে বলা হয়েছিল যে কোন কথাটা ট্রি এর জন্য একদম সত্যি বলেছিল। তাহলে ট্রি, আমি প্রথমেই বললাম ট্রি হচ্ছে একটা গ্রাফই, কানেক্টেড গ্রাফই, বাট তার মধ্যে কোনো সাইকেল থাকবে না। মানে যেখান থেকে শুরু সেখানে আমি শেষ করতে পারবো না, কোনো না কোনো একটা রাস্তা তোমার থাকবে না বলতে পারো। এটাকেই বলতে পারো হচ্ছে সব থেকে সত্যি কথা আমাদের ট্রি এর ব্যাপারে। নেক্সট প্রশ্ন চলে গেলাম, হুইচ অফ দ্য ফলোইং অ্যালগরিদম ইজ ইউজড টু ডিটেক্ট সাইকেল ইন আ গ্রাফ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা গ্রাফের মধ্যে সাইকেল আছে কিনা সেটা কোন অ্যালগরিদম দিয়ে ডিটেক্ট করে? এটা হচ্ছে ইউনিয়ন ফাইন্ডিং অ্যালগরিদম। এর নাম হচ্ছে, আরেকটা নামে বলতে পারো ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচার বলতে পারো। তো এইটা হচ্ছে মেন অ্যান্সার হবে। আর এর ভিডিওটা যদি তোমাদের আরো ইন ডেপথ দেখতে হয়, তোমরা আমার ডিজাইন এন্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম প্লেলিস্টে ভিজিট করতে পারো। সেখানে আমি এই যে টপিকটা ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচারের মধ্যেই আমাদের ইউনিয়ন ফাইন্ডিং অ্যালগরিদম আমরা পড়াশোনা করি, ওখানে আমি ইন ডেপথ এটা নিয়ে কথা বলেছি। 1.5 ঘন্টার ভিডিও আছে, যেখানে তুমি ইন ডেপথ এই অ্যালগরিদম ব্যাপারে কিন্তু আইডিয়া পেতে পারো। বাদ বাকি যতগুলো অ্যালগরিদম এখানে দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু একটা কোনো না কোনো ভাবে গ্রাফিক্যাল অ্যালগরিদম বলতে পারো, যেখানে কোনো না কোনো কাজ হচ্ছে। যেরকম ক্রুস্কাল অ্যালগরিদম, প্রিমস দিয়ে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি করি, ফ্লুইড ওয়ার্সাল দিয়ে অল পেয়ার শর্টেস্ট পাথ আমরা তৈরি করি। এগুলো সব আইডিয়া কিন্তু আমার ডিজাইন এন্ড অ্যানালিসিস প্লেলিস্টে ইন ডেপথ কমপ্লিট আছে। তো তোমরা যদি এগুলো জিনিসগুলোকে একবার গো থ্রু করো, তোমাদের কিন্তু আইডিয়া খুব ভালো রকম হয়ে যাবে বলতে পারো। পরের প্রশ্ন চলে আসলাম, হুইচ কিওয়ার্ড ইজ ইউজ ইন সি প্লাস প্লাস টু ইনহেরিট, টু ইন্ডিকেট ইনহেরিটেন্স? কোন কিওয়ার্ড দিয়ে আমরা ইনহেরিটেন্স হচ্ছে বা ইনহেরিটেন্স করছি কি করে বুঝি? আমি ছোট্ট করে একটা কোড লিখছি এখানে, দেখো ক্লাস এ, তার ভেতরে যাবতীয় যা আছে আছে, ক্লাস বি দেখলে পারলাম। তারপর আমরা কি করে ইনহেরিট করি? কোলন দিয়ে আমাদের প্রথমে অ্যাক্সেস স্পেসিফায়ার দিতে হয়, যে পাবলিক মোডে করছি না প্রোটেক্টেড না প্রাইভেট মোডে ইনহেরিট করছি। ধরুন আমি পাবলিক লিখলাম, পাবলিক ক্লাস, এখানে এ দিয়ে দিলাম। এই যে কথাটা লিখলাম, এইভাবে কিন্তু আমরা ইনহেরিট করতে পারি। তাহলে এখানে ইনহেরিটের জন্য আমাদের ক্লাসটাই হচ্ছে আলটিমেট সে কিওয়ার্ড যেটা ব্যবহার করি বলতে পারো। আমরা যখন ইনহেরিট করি তখন আমরা পাবলিক ক্লাস কথাটা আর ইউজ করি না, জাস্ট আমরা লিখি পাবলিক এ। জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম বলতে গিয়ে, এখানে আমি ক্লাসটা লিখেছিলাম, তোমাদের জাস্ট একটা আইডিয়া দিলাম। তো এইরকম ভাবে কিন্তু আমরা ইনহেরিট করি। আমরা ক্লাস এ লিখলাম, তার মধ্যে যাবতীয় যা ভেরিয়েবল ফাংশন যা লেখা লিখলে, সেরকম ক্লাস বি লিখলে প্রথমে আমাদের এখানে অ্যাক্সেস স্পেসিফায়ার, তারপরে সেই ক্লাসটার নাম দিয়ে, এখানে ক্লাস শব্দটা আর ইউজ করি না। বাট এখানে প্রশ্ন করেছিল কোন কিওয়ার্ড দিয়ে ইনহেরিট করি, তো আমাদের আলাদা করে কিওয়ার্ড ব্যবহার করি না, ওই ক্লাস কথাটাই আমরা লিখি। আমরা যখন দেখতে পাচ্ছি ক্লাস এ ক্লাস বি কোলন দিই। তো এইটাই হচ্ছে বেসিক আমাদের স্ট্রাকচার বলতে পারো। তো এই জন্য আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্লাসই হবে সেই অ্যান্সার এখানটা, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে গেলাম, কি বলছে, হোয়াট ইজ দ্য টার্ম ইউজ টু ডেসক্রাইব দ্য অ্যাভেলেবিলিটি অফ সাব ক্লাস to provide a specific implementation of a method that already defined in the super class? মানে আমি কিছু প্রশ্ন বললে এটা একে বললে বুঝতে পারবে। ধরে নাও ক্লাস এ রেখেছি, তার মধ্যে একটা ফাংশন ধরে নাও ভয়েড ফান বলে আছে, খুব ভালো কথা। ফাংশনের মধ্যে যাবতীয় লাইন এখানে লিখেছো, কোনো অসুবিধা নেই। যেরকম আমি ক্লাস বি বলে একটা ক্লাস করেছি, এবার আমি ইনহেরিট করেছি ধরে নাও পাবলিক মোডেই করেছি, কাকে? ক্লাস এ কে। তার মধ্যে আমরা সেম এই ফাংশনটা লিখেছি। এটাই প্রশ্নটা বলছে যে আমাদের ক্লাস এর মধ্যে একটা ফাংশন, সেই সেম ফাংশনটা আমাদের ক্লাস বি এর মধ্যে, মানে পেরেন্ট ক্লাসেও রয়েছে, সাব ক্লাস আর হচ্ছে সুপার ক্লাস। সুপার ক্লাস মানে পেরেন্ট ক্লাস, মানে ক্লাস এটা হচ্ছে সুপার ক্লাস বলতে পারো, আর ক্লাস বিটা হচ্ছে সাব ক্লাস। এরকম কোন কনসেপ্ট যেখানে আমরা
সুপার ক্লাস বা পেরেন্ট ক্লাসের মধ্যে যে ফাংশনটাকে লিখেছি সেম ফাংশনটা সেম প্রোটোটাইপের সেম সিগনেচার বলতে পারো, সেটা আমরা ক্লাস সাব ক্লাসের মধ্যেও লিখেছি। এই কনসেপ্টটাকে বলা হয় মেথড ওভার রাইডিং। এটা কিন্তু রান টাইম পলিমরফিজমের একটা প্রশ্ন বলতে পারো। দেখো লেখা দিয়েছি অ্যালাউ রান টাইম পলিমরফিজম। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কনসেপচুয়াল প্রশ্ন, দুটো স্ট্রিমের জন্য খুব ইম্পর্টেন্ট, কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো সি প্লাস প্লাস হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমাদের দুটো স্ট্রিমেই রয়েছে। আমার কিন্তু সি প্লাস প্লাস প্লেলিস্ট কিন্তু আলটিমেট কমপ্লিট। তোমরা যদি ইনডেপথ নলেজ ওখান থেকে গ্যাদার করতে চাও আমার প্লেলিস্ট ভিজিট করো, সি প্লাস প্লাস বলে প্লেলিস্ট রয়েছে, ওখান থেকে তোমরা ইনডেপথ কনসেপ্ট কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবে। 15 নম্বর প্রশ্নে চলে আসলাম, হোয়াট ইজ দ্য পারপোজ অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? অ্যাবস্ট্রাক্ট ক্লাস গল্পটা কি? খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। একটা ক্লাসকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন বানাই তার মানেটা কি? ধরে নাও তুমি একটা ক্লাস বানিয়েছো, আমি এখানে লিখছি ক্লাস এ ধরে নাও, তারপর ধরে নাও আমি একটা ফাংশন লিখলাম, পাবলিক মোডেই লিখেছি আমি জাস্ট বোঝানোর জন্য, জাস্ট একটা সিনট্যাক্স তোমায় দেখাচ্ছি। ভার্চুয়াল, এই ভার্চুয়াল কিওয়ার্ডটা কি? খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এটা রান টাইমে ডিসিশন নিতে সাহায্য করে। ইনডেপথ দেখতে হলে তোমাদের প্লেলিস্ট ভিজিট করতে হবে। ভার্চুয়াল ভয়েড ফান ধরে নাও, আর সেখানে আমার ইকুয়াল টু 0 এইভাবে করে দিয়েছি। এটাকে এই যে লিখলাম এই যে ফাংশনটা এইভাবে, এটাকে বলা হয় পিওর ভার্চুয়াল ফাংশন বলা হয়। কি বলা হয়? পিওর ভার্চুয়াল ফাংশন। পিওর ভার্চুয়াল ফাংশন নামে একটা ভিডিওই রয়েছে আমাদের প্লেলিস্টে, তোমরা কি দেখতে পারো। এরকম ধরনের ফাংশন যদি কোনো ক্লাসের মধ্যে বিলং করে সেই ক্লাসটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলা হয়। আমি এবি ক্লাস লিখে দিলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলা হয়। এটার মানেটা কি দেখো, আমি একটা ফান নামক একটি ফাংশন বানিয়েছি, তার ভেতরে কিছু আমি বডি লিখিনি, মানে আমি জানি না মানে কি করব জানি, কিভাবে করব জানি না। একটা কথা বললাম মাংস বানাতে হবে আমি জানি, বাট কিভাবে মাংস বানাবো আমি জানি না। এটা ধরুন আমি একটা প্রবাদ বাক্য বললাম। তো এরকম যখন কোনো সিনারিও হয় প্রোগ্রামিং এ, তখন আমরা এরকম অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানিয়ে দিই। এবার যেই ক্লাসটাকে ইনহেরিট করবে সে এই ফাংশনটার বডি লিখবে। কি বললাম? ক্লিয়ার হয়েছে? এটাই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। তাহলে আমরা যখন সি প্লাস প্লাস দিয়ে কথাটা বললাম, কিন্তু আমি কিন্তু তোমার সিলেবাসে সি প্লাস প্লাস আছে, তো তুমি যদি কোনো ক্লাসের মধ্যে যদি পিওর ভার্চুয়াল ফাংশন তৈরি করো, সেই ক্লাসটাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। যেখানে তুমি বলতে পারো একটা কথার মধ্যে যেটা ওয়ান কাইন্ড অফ ক্লাসের ব্লুপ্রিন্ট বোঝাচ্ছে, মানে আমাকে এই কাজ করতে হবে, বাট কিভাবে করবো আমি জানি না। এটা যে ইনহেরিট করবে আমাকে সে সেটা সেভাবে তার ফাংশন লিখবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এখান থেকে উত্তর হয়ে যাবে বি ইট সার্ভ অ্যাজ আ ব্লুপ্রিন্ট অফ আনাদার ক্লাস। একটা ক্লাসের ব্লুপ্রিন্ট আমরা ওখান থেকে অ্যাবস্ট্রাক্ট এ থেকে বলতে পারবো। নেক্সট প্রশ্নে চলে গেলাম, কি বলছে? হুইচ মেথড ডিফাইন আ নেটওয়ার্ক কমিউনিকেশন ফ্রেমওয়ার্ক উইথ 7 ডিস্টিংক্ট লেয়ার? একটা নেটওয়ার্ক কমিউনিকেশনের ফ্রেমওয়ার্কের মধ্যে যেখানে 7খানা ডিস্টিংক্ট লেয়ার আছে, আমি বলে দিই আমাদের দুটো নেটওয়ার্ক কমিউনিকেশন ফ্রেমওয়ার্ক হয়। একটাকে বলা হয় ওএসআই মডেল বলা হয়, একটাকে বলা হয় টিসিপি আইপি মডেল। তো ওএসআই মডেল কিন্তু আমাদের 7টা লেয়ারের হয়, আর টিসিপি আইপি 4টে লেয়ারের হয়। সেই সূত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওএসআই মডেল। এটা কিন্তু একটা ফ্রেমওয়ার্ক, মানে একটা নিয়ম বলে দিয়েছে যে তোমরা এইভাবে যদি ডিজাইন করো তাহলে তোমরা কমিউনিকেশন করতে পারবে। তো অ্যান্সার হয়ে যাবে ওএসআই মডেল, যেখানে প্রত্যেকটি লেয়ারের নাম দেখতে পাচ্ছ, ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন লেয়ার। 7টা লেয়ার হচ্ছে। আমার ওএসআই নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের আছে কম্পিউটার নেটওয়ার্ক প্লেলিস্টে, তোমরা গিয়ে ওখান থেকে ইনডেপথ স্টাডি করতে পারো। প্রত্যেকটা লেয়ারের কি কি কাজ ওখানে আমি ইনডেপথ কথা বলেছি। প্রশ্ন কিন্তু এই বছর যদি এক্সপেক্ট করো এখান থেকে আসার কিন্তু চান্স অনেক বেশি পাবে, যেখানে ইনডেপথ আমি কথা বলেছি প্রত্যেকটা লেয়ারের ওয়ার্কিং কি কি কাজ, কি কি কন্ট্রোল করে। এটাই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। তো এই আমাদের 16খানা ভিডিও এখানে শেষ হলো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবে না, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে ভালো ভালো এমসিকিউর প্রশ্ন আমি নিয়ে আসবো। এই ভিডিওর যে নোটসটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। যদি কোনো ডাউটস থাকে এই ভিডিও রিলেটেড আমাকে কমেন্ট সেকশনে জানাতে নিশ্চয়ই ভুলবে না, নিশ্চয়ই আমি সমাধান করার চেষ্টা করবো সেটা। সবাই ভালো থেকো, আবার পরের পার্টে আমাদের এখানে দেখা হচ্ছে।